সময় কলকাতা, আপনাদের সঙ্গে রয়েছে আমি তুহিন। শুরু করছি সময় নিউজ। রাষ্ট্রদ্রোহ আইনে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। কেন্দ্র এই মামলার পুনর্বিবেচনা না করা পর্যন্ত রাষ্ট্রদ্রোহ আইন স্থগিত রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই নির্দেশ রাষ্ট্রদ্রোহ আইনের পর্যালোচনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই আইনের আওতায় কোনো মামলা রুজু করা যাবে না। বুধবার এমনটাই জানিয়েছে প্রধান বিচারপতি এন.ভি. রমন্নার নেতৃত্বাধীন বেঞ্চ। একই সঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, ইতিমধ্যে রাষ্ট্রদ্রোহ আইনে যারা জেলবন্দী রয়েছেন তারাও আদালতে জামিন আবেদন করতে পারবেন। এই আইনে আপাতত কোনো নতুন মামলাও রুজু করা যাবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, মঙ্গলবারই এই মামলা শুনানি নিয়ে কেন্দ্রীয় সরকারকে 24 ঘন্টা সময় দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। আদালতে জমা করা হলফনামায় কেন্দ্র জানায় রাষ্ট্রদ্রোহ আইন পুনর্বিবেচনা করা হবে। স্বাধীনতার 75তম বর্ষের মধ্যেই এই আইন বিলোপের পক্ষে সওয়াল করে কেন্দ্র। ভারতীয় দণ্ডবিধির 124 ধারার পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও আদালতের জমা দেওয়া হলফনামায় জানায় কেন্দ্র। যদিও এর আগে সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছিল রাষ্ট্রদ্রোহ আইন বাতিলে তাদের সায় নেই। বুধবার সুপ্রিম কোর্টে কেন্দ্র ফের জানায় রাষ্ট্রদ্রোহ আইন পুনর্বিবেচনার প্রক্রিয়া চলছে। আরপিএফ কর্মীর চেষ্টায় জীবন বাঁচল 2 মহিলা রেলযাত্রীর। মঙ্গলবার ভোর 5টা 10 নাগাদ ব্যান্ডেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে তখন ডাউন 37218 ব্যান্ডেল হাওড়া লোকাল ছাড়ছে। হঠাৎ 2 মহিলা যাত্রীকে দেখা যায় চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছেন তারা। দুজনেরই বয়স 50-এর কাছাকাছি। সেই সময় ট্রেনে যাত্রী কমই ছিল, প্ল্যাটফর্মেও হাতে গোনা কয়েকজন যাত্রী ছিলেন। হঠাৎ ট্রেন ছেড়ে দেওয়া ওই 2 মহিলা চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নিজেদের টাল সামলাতে না পেরে প্ল্যাটফর্ম আর ট্রেনের ফাঁকে আরেকটু হলেই পড়ে যাচ্ছিলেন। ট্রেনের দরজায় থাকা লোহার রড ধরে তারা কোনোভাবে এগিয়ে যেতে থাকেন। ঠিক সেই সময় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয় প্ল্যাটফর্মে কর্তব্যরত আরপিএফ এর এএসআই আশিস সিং। তিনি এই পরিস্থিতি দেখে নিজের জীবন বিপন্ন করে ছুটে যান 2 যাত্রীকে বাঁচাতে। 2 মহিলা প্ল্যাটফর্মের দিকে টেনে নেন। 2 যাত্রীকে নিয়ে নিজে প্ল্যাটফর্মে উল্টে পড়েন তিনি। বিষয়টি নজরে আসতেই ট্রেন থামিয়ে দেন ট্রেনের গার্ড। এই ঘটনায় ওই 2 মহিলা যাত্রী তেমন কোনো আঘাত লাগেনি। তারপর ওই 2 মহিলা যাত্রীকে ওই ট্রেনেই অক্ষত অবস্থায় তুলে দেন কর্তব্যরত আরপিএফ কর্মীরা। পরে ওই 2 যাত্রী খুশি মনে হাওড়ার দিকে রওনা দেন। ব্যান্ডেল স্টেশনের প্ল্যাটফর্মে সিসিটিভি ক্যামেরায় বন্দী আরপিএফ এর তৎপরতার এই ছবি এখন রীতিমতো ভাইরাল হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলা একাডেমি পুরস্কার পাওয়ার পর থেকেই একের পর এক প্রতিবাদ চলছে সাহিত্য জগতে। আর এই ঘটনার প্রতিবাদে 2019 সালে বাংলা একাডেমির দেওয়া অন্নদাশঙ্কর রায় স্মারক সম্মান ফিরিয়ে দিলেন বিশিষ্ট লেখিকা ও গবেষক রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়। 2009 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কারও পেয়েছিলেন। তবে শুধু 2019 সালে স্মারক সম্মানই ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। মুসলিম বিয়ের গান সহ নানা বিষয়ে গবেষণা রয়েছে রত্নাদেবীর। অজস্র প্রবন্ধ এবং গল্প স্রষ্টা তিনি। পেয়েছেন 30টির কাছে পুরস্কার। তার মধ্যে 2019 সালে পাওয়া অন্নদাশঙ্কর স্মারক সম্মানই ফিরিয়ে দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। কারণ হিসেবে তিনি জানান, এই পুরস্কারের গরিমা রক্ষিত হয়নি এবং সেই সঙ্গেই তিনি এও জানান তার এই সিদ্ধান্তের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। বাংলা একাডেমির যে অবিবেচক সিদ্ধান্ত, তার প্রতিবাদে আমি আমার প্রাপ্য সম্মানটা যা দিয়েছিল আমাকে বাংলা একাডেমি যোগ্য মনে করে সেটা ফেরত দেবো। এই সিদ্ধান্তের কারণটা কি? মানে তুমি তো একজন লেখিকা, উনি তো পেতেই পারেন পুরস্কার। তুমি কিসের লেখিকা? প্রচুর বই আছে না? তাই বই থাকলে পুরস্কার হয়? বইয়ের তো একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে। উনি একজন মাননীয় মুখ্যমন্ত্রী, উনি আমাদের সবার ভোটে জিতে আমাদের প্রধান হয়ে বসেছেন। ওনার কাছে আরেকটু পরিপক্ক সিদ্ধান্ত আশা করবো না? ওনাকে দিলেই পারবো, নেবেন কেন? ভোরবেলা উঠে যাকে দেখবো তার গলা মালা পরিয়ে দেবো, সেরকম ঘটনা হলে তো সর্বনাশের ব্যাপার। উনি এটা পাওয়ার যোগ্য নন বলে আমি মনে করি। অসমে গিয়ে রাজ্য থেকে বিজেপিকে উৎখাত করার ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আপনারা নিশ্চয়ই চান না অসম বিজেপির রিমোট কন্ট্রোলে পরিণত হয়ে থাকুক। অসমের নিজস্ব যাত্রা বিমান রয়েছে। দিল্লি কেন অসমকে চালাবে? বাংলা বা গুজরাট কেন অসমকে চালাবে? অসম নিজের সম্মান রাখতে জানে। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য, চোখে চোখ রেখে কথা হবে। 2024-এ মতটাই উল্টাতে হবে। যাই করে নিক, আমরা ভয় পাই না। মরণপণ লড়াই হবে, শেষ রক্তবিন্দু পর্যন্ত জান দিয়ে লড়াই করব। রাস্তায় নেমেই লড়াই হবে, মার খাবো কিন্তু মাথা নোয়াবো না। তৃণমূল ঝুঁকবে না।
সীমান্তে সেনাদের যেমন মানসিকতা, আমাদেরও তেমন মানসিকতা। তৃণমূল ময়দান ছেড়ে পালিয়ে আসে না। একদিনের এই সফরে কর্মী সভায় যোগ দেওয়ার আগে তিনি কামাখ্যা মন্দিরে পুজো দেন। পরে কর্মী সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যতদিন পর্যন্ত বিজেপি সরকারকে উৎখাত করতে না পারবো ময়দান ছেড়ে পালাবো না। আপনারা যখন আমায় ডাকবেন আমাকে পাশে পাবেন। খালি লড়াইয়ের জন্য অসময়ে পা রাখিনি তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কংগ্রেস ছেড়ে এসেছেন। টুইটার, ফেসবুকে তৃণমূল কংগ্রেস লড়াই করে না, জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে নেমে মার খেয়েই লড়াই করে, মাঠে নেমে ঘাম রক্ত ঝরিয়ে লড়াই করে। কংগ্রেসের মতো আমাদেরকে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেন বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। कि तृणमूल कांग्रेस अपना काम असम प्रदेश के लिए रिपुन भाई का ज्वाइनिंग के साथ साथ शुरू कर दिया है और आज इस कार्यक्रम के बाद हम अपना पार्टी ऑफिस का उद्घाटन का काम भी करेंगे। और आपको मैं यकीन दिलाना चाहता हूं कि इस बार जब तृणमूल कांग्रेस असम में आया है, हम लोग पिछले दफे भी चुनाव लड़े हैं, लेकिन इस बार का तृणमूल और पिछला बार का तृणमूल में जमीन अंतर का फर्क है। मैं आपको यकीन दिलाने आया हूं, आपको जहां मेरी जरूरत पड़ेगी, जितनी बार जरूरत पड़ेगी, जहां बोलोगे, जहां पहुंचने बोलोगे, मैं उसी दिन उसी वक्त आपके पास आके खड़ा रहूंगा, कंधे में कंधे मिला के लड़ूंगा चट्टान के साथ। বঙ্গোপসাগরেই শেষ হলো ঘূর্ণিঝড় অশনি। অন্ধ্রপ্রদেশ থেকে 40 কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় অশনি। ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় অশনি। উত্তর উত্তর পূর্ব দিকে অভিমুখ অশনির। বুধবার সন্ধ্যায় পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপরে আরও দুর্বল হয়ে পড়বে অশনি। বৃহস্পতিবার সকাল থেকে তা গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। যদিও এই রাজ্যে অশনি সরাসরি কোনো প্রভাব নেই, 24 পরগনা সহ পূর্ব মেদিনীপুর, নদিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। আগামী 13 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের মাছ ধরতে সমুদ্রে যাওয়ার নিষেধ জারি করেছে রাজ্য সরকার। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে 11 মে থেকে 15 মে পর্যন্ত মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। এর মধ্যে পাহাড় ও পাহাড় সংলগ্ন 5টি জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার সহ কোচবিহারের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আগামী দুদিন তাপমাত্রার পরিবর্তন হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দুদিন পর থেকে দক্ষিণবঙ্গে 3 ডিগ্রি কাছাকাছি বাড়বে তাপমাত্রা। তবে উত্তরবঙ্গে আগামী 5 দিন তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অফিস। আশা নেই, দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং এই মুহূর্তে ওয়েস্ট সেন্ট্রাল বে অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপরে মছলিপট্টনম, অন্ধ্রপ্রদেশের মছলিপট্টনম থেকে 40 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। এটা কন্টিনিউ করবে, এর মুভমেন্ট উত্তর উত্তর পূর্ব দিকে করে কাকিনাড়া, তুনি এবং ভাইজাগের কোস্ট বরাবর এগিয়ে গিয়ে আজকে ইভিনিং অর্থাৎ 11 তারিখ সন্ধ্যের মধ্যে এটা পৌঁছে যাবে অফ অন্ধ্রপ্রদেশ কোস্টের ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলের কাছে। এরপরে কিন্তু এটা আরও দুর্বল হবে এবং 12 তারিখ সকাল নাগাদ আশা করা যাচ্ছে এটা ডিপ্রেশনে পরিণত হবে অর্থাৎ গভীর নিম্নচাপে। সময় এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। রাজ্য সরকারের দুয়ারে রেশন ঘিরে রণক্ষেত্র দেগঙ্গা উত্তর চাঁদপুর। গন্ডগোলে দুপক্ষের সংঘর্ষের জেরে স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ মোট 10 জন জখম হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে লাঠি উঁচিয়ে দুই পক্ষকে হটিয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। শাসক দলের আদি ও নব্য গোষ্ঠীর ঝামেলা থেকে এই গোষ্ঠীদ্বন্দ্ব। আদি তৃণমূলের দাবি তাদের রেশন সামগ্রী দেওয়া হচ্ছে না, অথচ নব্য তৃণমূল কর্মীদের রেশন সামগ্রী দেওয়া হচ্ছে। তার নিয়ে ডিলারকে রেশন সামগ্রী দেওয়ার জন্য ফোন করেন আদি তৃণমূল কর্মীরা। কেন ফোন করা হয় ডিলারকে তা নিয়ে প্রশ্ন করে গ্রাম সদস্য, আর তাই নিয়েই গন্ডগোল বাধে দুই পক্ষের মধ্যে। প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়, পরে হাতাহাতি ও লাঠি বাঁশ ইট নিয়ে হামলা শুরু করে উভয় পক্ষ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে। এখানে রেশন দেওয়া নিয়ে একটা সমস্যা ছিল, আজকে বলছে এখানে দিতে হবে। আমি গেলাম, বলছি আজকে এক জায়গায় রেশনটা দেখ, কালকে তোদের দেবে। ওরা পরিকল্পনা করেছিল, এটা আমার জানা ছিল না।
আমি গিয়ে বলতে গিয়েছি আর অ্যাকশন শুরু হয়ে গেছে। আমরা রেডি ছিলাম না। কিন্তু ওদের একটা অভিযোগ যে ওখানে আপনি রেশন দিতে দেননি আজকে। না না, রেশন না, দেখি দুপাড়ায়, আমার বাড়িটা তো অন্য জায়গায়, দুপাড়ায় এরা বলছে আজকে আমার দিতে হবে, ওরা বলছে আমায় দিতে হবে। আমি সেখানে গিয়েছিলাম একটা আলোচনা করতে, যে আজকে যদি ওখানে দেয় কালকে তোদের এখানে দেবে, এই বলার কথা আমার মুখ থেকে বার হয়নি। কিন্তু ওরা যে বলছে যে ওরা তৃণমূল করে, আপনি তৃণমূল করেন, আপনি ওদের উপর হামলা করেছেন একটা অভিযোগ করছে। হামলা করলে আমাদের সারা জীবন ওরা এরকম ভাবেই চালায়, মিথ্যা কথা। আর্জনা করলে আমার আজকের এই অবস্থায়, আমার যদি লোকজন নিয়ে যেতাম। এখানে আমার ছেলে বলেছে ডিলারের কাছে ফোন করে, এখানে মাল দেওয়ার কথা দাঁড়াও, এখানে মাল দেওয়ার কথা দেয়নি, আসে না। আমার ছেলে বলতেছে যে মেম্বারের কাছে, ডিলারের কাছে ফোন করে বলতেছে এখানে কি মাল দিতে আসবে সাজিপাড়া, তা বলতে হ্যাঁ যাবো, এই মোল্লাপাড়ায় দিয়ে তারপর ওখানে যাবো। আর মেম্বার এইবারে ওই ওদের বাড়ি গেছে, ওই ওদের ঘরের ব্যাপারে কথা বলছে, আর আমাদের এখানে এসে এবার ফোনের নাম্বার চেক করতে আর গাল দিচ্ছে। আমার ছেলে বলবো সেই নিয়ে কি মারপিট হয়েছে? কারা আপনাদের হামলা করেছে? কারা ওরা? কারা ওরা? কারা? এটা আমার ভাই এখানে বসেছিল, মেম্বার 50-60 জনের বাহিনী, আতঙ্কবাদী বাহিনী নিয়ে এসে পাথর হামলা করেছে, করে সবাই মারধর করে পালিয়েছে। কতজনের লেগেছে আপনার? কতজনের লেগেছে আপনাদের? আমাদের 5-7 জনের লেগেছে। কি দিয়ে মেরেছে? ওরা পাথর দিয়ে রড এনেছে, কুড়ুল এনেছে, লাঠি বিনা অন্যায় কি আমার ভাইকে বেশি মেরেছে। ঝামেলাটা কি নিয়ে হয়েছে? ঝামেলাটা হয়েছে কন্ট্রোল রেশনের মাল তোলা নিয়ে। রেশনের মাল আগের তারিখে দিয়েছে ওখানে, ঠিক আছে, এবারে এখানে ওদের যে আজকে মাল দিতে দেবে না, তাই করে ফোন নাম্বার যাচাই করতে যে কে ফোন করলো ডিলিয়ারের কাছে, আমার ভাইকে প্রথম। কতজন আহত হয়েছে আপনারা? আমার 3-4 প্রধানমন্ত্রী আবাস যোজনার 100 দিনের কাজ নিয়ে অনিয়মের অভিযোগে বিডিওকে স্মারকলিপি বিজেপির। বুধবার উত্তর 24 পরগনার বাগদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি দেয় বিজেপির দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে বিভিন্ন জায়গায় দুর্নীতি চলছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে দলীয় কারণ কায়েম করছে শাসক দল এবং নেওয়া হচ্ছে টাকাও। 100 দিনের কাজে ব্যাপক দুর্নীতি চলছে বলে অভিযোগ বিজেপির। বাগদা পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য অমৃতলাল বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দলীয়করণ করছে তৃণমূল কংগ্রেস। অর্থের বিনিময়ে লিস্টে নাম তোলা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে, কাটমানি নেওয়া হচ্ছে সব ক্ষেত্রে। 100 দিনের কাজে পুকুর চুরি করা হচ্ছে। আগামীতে সমাধান না হলে আমরা এসডিও ডিএম এর কাছে যাব। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে যাদের পাকা ঘর নেই তারা সকলেই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবে, আশ্বাস বাগদা পঞ্চায়েত সমিতির সহসভাপতি তরুণ ঘোষের। 2018 সালের পরে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য একটা সার্ভে হয়েছিল নামের লিস্ট, সেই নামের লিস্টটা এখন সুপার লিস্ট হচ্ছে, কে কে ঘর পাবে আর কে পাবে না। সেখানে প্রচুর পরিমাণে দলীয়করণ হচ্ছে এবং এত বেশি দলীয়করণ, প্রকৃতপক্ষে যে পাওয়ার কথা সেই মানুষটা রাজনৈতিক কারণে বাদ পড়ছে অথবা আর্থিক কারণে বাদ পড়ে যাচ্ছে, কারণ সে ফিনান্সিয়ালভাবে টাকা পয়সা দিতে পারছে না বলে। যারা সার্ভে করতে যাচ্ছে বকলমে রাজনৈতিক দলের যারা এখানে আছে, তারা বিভিন্ন জায়গায় সরকারি যারা সার্ভে করতে যাচ্ছে সেখানে তারা সার্ভে থেকে প্রকৃত নাম বাদ দিয়ে যারা লিস্টে নাম থাকার কথা নয়, দোতলা বাড়ি 3তলা বাড়ি চাকরি করে এমন বাড়িতে নামের লিস্ট তোলা হচ্ছে এবং গরিব মানুষ তাদেরকে সেই বাড়িতে যাওয়াই হচ্ছে না। আমরা টাকা নিচ্ছে এখানে ক্ষমতাসীন দলের যারা আছে, প্রচুর পরিমাণ সারা বাগদা জুড়ে আছে। প্রথম কিছু টাকা পাওয়া, দ্বিতীয় কিছু দেওয়া হচ্ছে না, টাকা বলছে টাকা না দিলে ঘর হবে না। আমাদের এটা ছিল আর 100 দিনের প্রকল্প। সারা পশ্চিমবাংলা যেমন পুকুর চুরি হচ্ছে, এখানেও মাটি চুরি পুকুর চুরি একইভাবে চলছে। আমরা সেটাও সাহেবকে বলেছি, কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিডিও সাহেব বলেছেন যদি এরকম কেউ বাজে থাকে মনে হয় তাহলে আপনারা পঞ্চায়েত অফিসের ইও সাহেব আছে, অ্যাসিস্ট্যান্ট সাহেব, তার কাছে লিখিত দিতে উনি সেটা বিবেচনা করে দেখবেন, যদি সত্যি হয় উনি সেটাকে নাম তোলার ব্যবস্থা করবেন। এবং 100 দিনের প্রকল্প যেটা বলেছেন, যেটা সত্যিকারের এখন ওপেনভাবে দেখা যায়, সেই যদি দুর্নীতি থাকে তার লিখিত আকারে তথ্য প্রমাণ দিয়ে দিলে সেটা উনি দেখবেন। এবং হর্টিকালচার যেটা বলেছেন সেটাও 100 দিনের প্রকল্পের মধ্যে পড়ে, সেটাও যদি এরকম থাকে লিখিতভাবে জানাতে ওনাকে বলেছেন। আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি তিনি কখনোই কোনো মানুষকে বঞ্চিত করা হবে, ন্যায্য পাওনা থেকে তাকে বঞ্চিত করা হবে এরকম নিদর্শন পশ্চিমবাংলায় রাখেন না। একেবারে যতগুলো স্কিম আছে মানুষের, গরিব মানুষের কল্যাণে, প্রত্যেকটা স্কিম সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার
সমস্ত রকমের প্রচেষ্টা তিনি নিয়েছেন এবং সেটা পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। আর প্রধানমন্ত্রী আবাস যোজনা, আমাদের পশ্চিমবাংলায় গ্রামীণ আবাস যোজনা যেটা বলা হয়, এটা কোনো মানুষই বাদ যাবে না। যাদের ছাদ নেই, যে সমস্ত মানুষের, যারা দরমার বেড়া বা খুব কষ্টের মধ্যে দিয়ে বাস করছে, যাদের গৃহহীন, তাদের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে আবাস পৌঁছে দেওয়াই হচ্ছে আমাদের এই সরকারের মূল লক্ষ্য, এবং তা থেকে কেউ বঞ্চিত হবে না, এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। বাগদা ব্লকের কেউ বঞ্চিত হবে না। বিজেপি অভিযোগ তুলছে, এখন ওদের কোনো কাজ নেই, তা খই ভাজ এরকম একটা ব্যাপার, কিছু একটা করতে হবে, তাই সেখানে মাইক বেঁধে বলছে। আমি দায়িত্ব নিয়ে বলছি যে কোনো লোক যদি বাদ যায় আমাদের অফিসে আসুন, সরকারের পক্ষ থেকে আমরা দাবি করছি কোনো মানুষই বাদ যাবে না। সমতলে তীব্র গরম, উত্তরবঙ্গ গ্রামীণ ট্রেনের টিকিটও নেই। বাঙালির স্বাদের পাহাড় ভ্রমণে এবার এগিয়ে এলো ভারতীয় রেল। ইচ্ছা পূরণ হবে সামার কোচ স্পেশাল প্যাকেজ থেকে। শিয়ালদহ থেকে নেমে মে মাসের 20 তারিখ 8:30টার সময় যাত্রা শুরু হবে আইআরটিসির সফরের। আইআরটিসি নিয়ে যাবে এবার গ্যাংটক ও দার্জিলিং। টিকিট থাকা, খাওয়া, গ্যাংটক দার্জিলিং এর সাইট সিন ও ঘোরার সব ব্যবস্থা করবে তারাই। এই প্যাকেজ 5 দিন ও 6 রাতের। সফর হবে 3 টায়ার কোচ কাঞ্চনকন্যা ট্রেনে। অতিরিক্ত কোচ নিয়ে এই সফরসূচি তৈরি করা হয়েছে। শিয়ালদহ স্টেশন ও বোলপুর স্টেশন থেকে এই সফরে যাত্রীরা সফর বুকিং করতে পারবেন। আর রেলের এই সফরে যাত্রী স্বাচ্ছন্দ্যের জোর দেওয়া হয়েছে বলে দাবি আইআরটিসির। এই সফরে ব্রেকফাস্ট ও ডিনারের ব্যবস্থা করবে আইআরসিটিসি। এই ট্যুর প্যাকেজে ভ্রমণার্থীরা ঘুরবেন ডিলাক্স গাড়িতে আর রাত কাটাবেন 3 স্টার হোটেলে, জানাচ্ছেন আইআরটিসির কর্তারা। তাদের দাবি রামায়ণ সার্কিটের মতো এই গ্যাংটক দার্জিলিং সফরও জনপ্রিয় হবে। রেলের সঙ্গে এই সফরে ঘুরতে যেতে চাইলে ব্যয় করতে হবে 20,750 টাকা। হাওড়ায় গণতন্ত্র প্রতিষ্ঠা সংকল্প মহামিছিলে সামিল হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে কদমতলা বাসস্ট্যান্ড থেকে হাওড়া ময়দান পর্যন্ত বিজেপির হাওড়া জেলা নেতৃত্বের সঙ্গে পদযাত্রায় পা মেলালেন রাজ্যের বিরোধী দলনেতা। এছাড়াও ছিলেন হাওড়ার প্রাক্তন মেয়র রতিন চক্রবর্তী, বালির প্রাক্তন বিধায়ক বৈশালী ডালমিয়া সহ জেলার নেতৃত্ব। শহরের পথে কয়েকশো কর্মী নিয়ে হাওড়া ময়দান পৌঁছায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মহামিছিল। তিনি পেশায় একজন চিকিৎসক। স্বপন রায় বিনা পারিশ্রমিকে তিনি চিকিৎসা করেন সবার। রাজভবন থেকে লালবাজার প্রত্যেকেই সুস্থ হয়েছে তার চিকিৎসায়, কিন্তু তিনি এখন গৃহছাড়া। স্টেশনে রাত কাটাচ্ছেন এই চিকিৎসক। কিন্তু কেন তিনি অভিযোগ করছেন তার বাড়িওয়ালা বারাসাত থানার বড়বাবু দীপঙ্কর ভট্টাচার্য এবং পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জির অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি আজ গৃহহীন। সময় নিউজ এখনকার মতন এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।